এর জন্য আমি বলেছিলাম। এটার জন্য আপনারা আমাকে তুলে নিয়ে এসেছেন। একবার যেহেতু ভুল করে ফেলেছিস, সেহেতু তোর সাথেই আমার বোনের বিয়ে দিব। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছিস? যা তাড়াতাড়ি করে একটা কাজী ডেকে আন। আরে আরে ভাই থামেন, আগে আমার কথা তো শুনবেন, এরপর না হয় বিয়ে দিবেন আমার সাথে আপনার বোনকে। কি বলবি তাড়াতাড়ি বল, সময় নেই হাতে, একটা খুন করতে যেতে হবে। জামিনের মুখে খুন করার কথা শুনে আকাশ তো ভয় পেয়ে গেল আর আমতা আমতা করতে করতে বলতে লাগলো। মানে আপনি মানুষকে খুন করেন? হ্যাঁ, আমি মানুষকে খুন করি। কেন, তুই আমার নাম শুনিস নাই নাকি? আমি জামিন মির্জা। আশা করি এখন আমাকে চিনতে পারছিস। তার মানে আপনি সেই মাফিয়া? না না, আমি আপনার বোনকে বিয়ে করব না। দরকার পড়লে 10 বছর জেল খাটবো, তবু আপনার বোনকে বিয়ে করব না। এ ভাইয়া। আহ, তুই কান্না করিস না বোন। একবার যেহেতু তুই বলেছিস এই ছেলেকে বিয়ে করবি, তাহলে এই ছেলের সাথেই তোর বিয়ে দিয়ে দিব। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। তাহলে আমার আব্বুকে ডেকে আনেন। আমাকে ধরে আনছেন কেন? ইস, তুই তো বেশ ফাজিলের ফাজিল। আমার মুখের উপর কথা বলিস। এই পিস্তলটা দে তো, শালাকে গুলি করে মেরে ফেলি। আমাকে মেরে ফেললে আপনার বোনকে বিয়ে করবে কে পরে? পরে তো আপনার বোন বিধবা হয়ে যাবে। তোর সাথে আমার বোনকে বিয়ে দিলাম না এখনো, আর তুই বলছিস আমার বোন বিধবা হয়ে যাবে? তো হবে না, আপনার বোন আমাকে ভালোবেসে ফেলেছে। এখন যদি আমাকে মেরে ফেলেন, আপনার বোনের মন তো বিধবা হয়ে যাবে। সো একটু ভেবেচিন্তে কাজ করেন। জান্নাত, তুই কি ছেলে পছন্দ করলি বলতো? দেখতে তো একদম পিচ্ছি, আবার ফাজিলের ডিব্বা। তুই একজন মাফিয়ার বোন হয়ে কিভাবে এই ছেলেকে পছন্দ করলি? ভাইয়া, এই ছেলেকে যেহেতু আমার পছন্দ হয়েছে, আমি এই ছেলেকে বিয়ে করব। এখন যদি তুমি আমাকে এই ছেলের সাথে বিয়ে না দাও, তাহলে আমি আত্মহত্যা করব। এই না না, প্লিজ বোন আমার, তুই না খুব ভালো। আমি তো বলছি এই ছেলের সাথে তোর বিয়ে দিব। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা কাজী ডেকে আন। আহ, আমার কথা না শুনে শুধু কাজই আর কাজই করতেছেন। তাড়াতাড়ি বল, তোর কথা শুনে এমনিতেই আমার মাথা গরম হয়ে গেছে। আমি আপনার বোনের সাথে আলাদাভাবে কিছুক্ষণ কথা বলতে চাই। আলাদাভাবে পরে কথা বলবি, আগে বিয়ে করিয়ে দেই তারপর। না না, তা তো হবে না, আগে আমি কথা বলবো, এরপর বিয়ে। ভাইয়া, সে যেহেতু বলতেছে আমার সাথে আগে কথা বলবে, তাহলে তাকে ছেড়ে দাও, দেখি সে কি কথা বলে। জামির আকাশকে ছেড়ে দিল। আকাশ চেয়ার থেকে উঠে বলতে লাগলো। ইস, 6 ঘন্টা একটানা চেয়ারে বসিয়ে রেখেছেন, আপনাদের কি মায়াদয় নেই? চলেন আগে আপনার সাথে কথা বলে মিটমাট করে নেই। হ্যাঁ, চলো। এই বলে জান্নাত পাশের রুমে যেতে যাবে, এমন সময় আকাশ বলতে লাগলো। আরে আরে, পাশের রুমে নিয়ে যাইতেছেন কেন? আমাকে ধর্ষণ করার জন্য নাকি? ছেলে মানুষকে আবার ধর্ষণ করা যায় নাকি? আর তুমি তো বলেছো যে আমার সাথে আলাদাভাবে কথা বলবে, তাই তো আমি তোমাকে পাশের রুমে নিয়ে যাইতেছি। আমি পাশের রুমে গিয়ে কথা বলতে পারবো না। আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমাকে প্রপোজ করব, এরপর বিয়ে করব। ইয়াহু, সত্যি বলতেছো তুমি? হ্যাঁ, একদম 100% সত্যি বলতেছি। তুমি তো দেখতে চাঁদের চেয়েও সুন্দর, গোলাপ ফুলও তোমাকে দেখে লজ্জা পাবে, এমন একটা বউ পাবো আমি। যাক, ভাগ্যের ব্যাপার। আকাশ জান্নাতকে পাম দিয়ে ফুলিয়ে ফেলেছে। এদিকে জান্নাত মিটমিট করে হাসতেছে। জান্নাত তো বুঝতেই পারছে না আকাশ কেন পাম দিচ্ছে। গল্পের সাথে থাকেন, বুঝতে পারবেন আকাশ কেন জান্নাতকে পাম দিতেছে। চলো এখন তাহলে নিচে যাই। এই দাঁড়া, তোর সাথে আমার কয়েকজন বডিগার্ড যাবে। তুই যদি পালিয়ে যাস তখন আমার বোনের কি হবে? জান্নাত, তোমার ভাইয়া আমাকে সন্দেহ করতেছে, তুমি কিছু বলতেছো না কেন? আহ ভাইয়া, আমি তো আছি ওর সাথে, সে কোথাও পালিয়ে যাবে না, তাই না আকাশ? হ্যাঁ জানেমান, আমি তোমাকে ছাড়া কোথায় যাব বলো তো? আর এই জায়গা আমি ভালোভাবে চিনিও না। দেখেছো ভাইয়া, তোমার ছোট বোনের জামাই কত লক্ষ্মী, এরকম ছেলে তুমি আর কোথাও পাবে না। এ বলে জান্নাত আকাশের হাত ধরে চলে আসলো বাড়ির নিচে। গেটের সামনে আসতেই আকাশ বলতে লাগলো। এখানে দাঁড়াও, তোমাদের বাসায় তো গোলাপ ফুল আছে, তাই না? হ্যাঁ, বাড়ির পেছনের দিকে গোলাপ ফুলের বাগান আছে, চলো এখানে যাই, তুমি না হয় ওইখানেই আমাকে প্রপোজ করবে।
আহ জানেমান, তুমি কষ্ট করতে যাবে কেন? তুমি 2 মিনিট এখানে দাঁড়াও, আমি এক দৌড়ে যাইতেছি আর আসতেছি। ঠিক আছে, যাও তাহলে। এই বলে আকাশ চলে আসলো বাড়ির পিছনে। আশেপাশে একবার তাকিয়ে দেখে পিছনের গেটে তালা দেওয়া। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, যেভাবেই হোক এই মাফিয়ার বাড়ি থেকে বের হতেই হবে। আমাকে কোনোভাবে দেওয়াল টপকিয়ে বের হতে হবে। এই সব ভাবতেছে এমন সময় জান্নাতের ডাক। আকাশ এতক্ষণ লাগে ফুল ছিঁড়ে আনতে? আহ জানেমান, তোমাকে সুন্দরভাবে প্রপোজ করব। বাগানের সবচাইতে সুন্দর ফুলটা নিব না তা কি করে হয়? তুমি 5 মিনিট ওয়েট করো, আমি বাগানের সবচাইতে সুন্দর ফুলটা নিয়ে আসতেছি। ঠিক আছে, নিয়ে আসো। আকাশ তাড়াতাড়ি করে দেওয়ালের উপর উঠে গেল আর জোরে চিৎকার করে বলতে লাগলো, জান্নাত, তুমি আর আমাকে খুঁজে পাবে না। আমি গেলাম, বিদায়। এই বলে আকাশ ওই পাশে লাফ দিয়ে নেমে গেল। নিচে নামতেই আকাশ দিল দৌড়। কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে জান্নাত চিৎকার করতে লাগলো, ভাইয়া আকাশ পালিয়ে যেতেছে, তোমরা কে কোথায় আছো? আকাশকে ধরে আনো, আমি আকাশকে বিয়ে করব। আমি তোকে আগেই বলেছিলাম আকাশ পালিয়ে যাবে, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। এখন তো দেখ। এই তোরা দাঁড়িয়ে কি করতেছিস? যা এখান থেকে। এই তোরা দাঁড়িয়ে কি করতেছিস? যেখান থেকে পারিস ওই পিচ্চিটাকে তুলে নিয়ে আয়। শালা আমার বোনকে এইভাবে ধোকা দিয়ে চলে গেল। এদিকে আকাশ দৌড়াতে দৌড়াতে চলে আসলো একটা গলির ভিতর। হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল আকাশ। লোকটা আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে এই সন্ধ্যাবেলায় দৌড়াদৌড়ি করছো কেন? মনে হচ্ছে তোমাকে পাগলা করে দৌড়ানি দিয়েছে। পাগলা কুকুর না চাচা, মানুষ খেকো। ডাইনোসর আর ডাইনোসরের বোন আমাকে দৌড়ানি দিয়েছে। ডাইনোসরের বোনের সাথে আমার বিয়ে দিবে বলে আমাকে তাড়া করতেছে। তুমি কার কথা বলতেছো? আর এই এলাকায় ডাইনোসর আসবে কোথা থেকে? আমি জামির মির্জার কথা বলতেছি। সে তো মাফিয়া, তার বোনের সাথে আমার বিয়ে দিবে বলে আমাকে তাড়া করতেছে। ও আচ্ছা, তুমি জামির মির্জার কথা বলছো। আমার সাথে আসো, আমি তোমাকে বাঁচাবো। এই বলে লোকটা আকাশকে নিয়ে ওই গলি ওই গলি দিয়ে হাঁটতে লাগলো প্রায় 30 মিনিট। এভাবে হাঁটার পর আকাশ বলতে লাগলো, কি ব্যাপার চাচা, আপনি আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? সেই তো 30 মিনিট ধরে হাঁটাহাঁটি করতেছেন। তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাইতেছি, যাতে ওই মাফিয়ার লোকেরা তোমাকে ধরতে না পারে। ও আচ্ছা, চলেন তাহলে যাওয়া যাক। এই বলে লোকটা ঘুরে ফিরে আবার আকাশকে নিয়ে চলে আসলো জান্নাতের বাসায়। বাসার সামনে আসতেই লোকটা বাসার সামনে আসতেই আকাশ বুঝে ফেল এই এলাকা তার জন্য মোটো ঠিক না। সব জামিরের কথাই চলাচল করে। চাচা, আপনি আবারও আমাকে ডাইনোসরের হাতে তুলে দিতে এসেছেন। আমি এখনই পালিয়ে যাব। বলে আকাশ দিল ভোদর। এটা দেখে লোকটা চিৎকার করতে করতে বলতে লাগলো, জামির ভাই, জামির ভাই, আপনার বোনের জামাই পালিয়ে যাইতেছে। লোকটার কথা শুনে জামির দৌড়ে বাসা থেকে বের হয়ে আসলো। এদিকে আকাশ দৌড়াতে দৌড়াতে চলে আসলো বাস কাউন্টারে। এসে দেখে বাস দাঁড়িয়ে আছে। এটা দেখে আকাশ কাউন্টারের লোককে বলতে লাগলো, ভাই, এই বাস কি চাঁদদীপুর যাবে? হ্যাঁ, তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, এখনই বাস ছেড়ে দিবে। আকাশ তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ল। এইদিকে জামির এবং তার লোকেরা খোঁজাখুঁজি করতেছে, কিন্তু আকাশকে পাচ্ছে না। বাস ছেড়ে দিল। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেল। আকাশের পাশে বসে আছে একজন ভদ্রলোক। আকাশকে হাঁপাতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আকাশ লোকটার দিকে ভালোভাবে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এই লোকটাকে ও কিছু বলা যাবে না। আবার যদি ওই লোকটার মতো এই শালা ও জামির মির্জাকে খবর দেয়, তখন তো আমার বেহাল অবস্থা হয়ে যাবে। 2বার পালিয়ে এসেছি তার বাসা থেকে। আরে চাচা, আমার বন্ধুবান্ধব আমাকে দৌড়ানি দিয়েছে, তাই আর কি আমি চলে যাইতেছি আমার নানা বাড়িতে। ও আচ্ছা। আকাশ আর কিছু বলল না, চুপচাপ বসে রইল সিটে।
বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো চান্দিননগর তার এলাকায়। হাঁটতে হাঁটতে চলে আসলো 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে। এসে দেখে তার সকল বন্ধুবান্ধব বসে আছে। সবগুলোকে পিছন থেকে মারতে লাগলো কিল খুশি, আর বলতে লাগলো, শালা, তোদের জন্য আজকে আমাকে জামিন মির্জা তুলে নিয়ে গেছে। আল্লাহ ভালো জানে, যদি আমার খবর পায় তাহলে তো আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাবে। আরে শালা, পুরো ঘটনা খুলে তো বলবি কি হয়েছে। আর এই জামিন মির্জা আবার কে? শালা, জামিন মির্জা হচ্ছে তোর বাপ। আমার আব্বুর নাম তো জামিন মির্জা না, আমার আব্বুর নাম হচ্ছে সাইফুল চৌধুরী। তুই এত তাড়াতাড়ি আমার আব্বুর নাম পাল্টে ফেললি? ভাই, এবার থাম তুই, আমি মজা করতেছি না, আগে আমার কথাগুলো শোন। হ্যাঁ বল, এখন কি বলবি? আর তোর ফোন কোথায়? এতবার ফোন দিলাম, রিসিভ করলি না কেন? আমার ফোন তো ওই জামির মির্জার ছোট বোন রেখে দিয়েছে। শালা, তুই বারবার জামিন মির্জা করতেছিস। এই জামির মির্জাটা আবার কে? জামির মির্জা হচ্ছে একজন মাফিয়া কিং, সৈয়দনগর তার বাসা। দুপুরের দিকে আমরা পার্কে বসেছিলাম, মনে আছে তোদের? হ্যাঁ মনে আছে। কেন, কি হয়েছে পার্কে? তোরা যে আমার সাথে বাজি ধরেছিলি একটা মেয়েকে ফুল দিয়ে প্রপোজ করার জন্য, ওই মেয়েটাই হচ্ছে ওই মাফিয়ার ছোট বোন। এখন তো ওই মেয়েটা আমাকে ছাড়তেছে না, তার ভাইকে বলে আমাকে তুলে নিয়ে গেছে তার বাসায়, আমাকে নাকি বিয়ে করবে। শালা, এত বড় সুযোগ মিস করে ফেললে। আমি হলে তো করে ফেলতাম বিয়ে। এখন কি করবি যদি আবার ওই মাফিয়ার লোকেরা তোর বাসায় চলে আসে তখন? জানি না কি করব। আমি বাসায় যাই, যদি তোদের ফোন দেয় আমার ফোন দিয়ে, তাহলে তোরা ফোন রিসিভ করবি না, আর ফোন রিসিভ করলেও আমার ঠিকানা বলবি না। চিন্তা করিস না দোস্ত, তোকে বাস দেওয়ার জন্য আমরা রেডি আছি। তুই বাসায় যা। আকা- আকাশ চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার ছোট বোন নীলুফা এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, আমু, তোমার গুণধর ছেলে এসেছে। তাকে কি করবো? দরজার বাইরে দাঁড়িয়ে রাখবো নাকি ভেতরে আসতে দিব? দরজার বাইরে দাঁড় করিয়ে রাখ। সারাদিন বাইরে টই টই করে ঘুরে বেড়ানো বের হয়ে যাবে। আম্মু, তোমার ছেলে ডাইনোসর এবং ডাইনোসরের বোনের হাত থেকে বেঁচে ফিরেছে, এটাই অনেক ভাগ্য। আমি ঘরের ভিতরে আছি। তুই যদি হাতির দৌড়ানি খেয়ে আসিস তবুও তোকে ঘরে ঢুকতে দেব না। নীলুফা, দরজা লাগিয়ে দে। নীলুফা দরজা লাগিয়ে দিল। এদিকে আকাশ বসে আছে বাহিরে। চলুন জান্নাত এবং তার ভাই জামির মির্জার খবর দেখে আসি। ভাইয়া, যে করেই হোক ওই ছেলেকে আমার লাগবে মানে লাগবেই। যেখান থেকে পারো ওখান থেকেই তুলে নিয়ে আসো। আচ্ছা, একটা কথা বলতো, এই ছেলের সাথে তোর কোথায় দেখা হয়েছিল আজকে? আমি তো গিয়েছিলাম চান্দিনগর পার্কে আমার বান্ধবীর সাথে, ওইখানেই দেখা হয়েছে তার সাথে। তুই কোনো চিন্তা করিস না, একবার যখন ওই ছেলেকে বলেছিস তুই বিয়ে করবি, আমি ওই ছেলের সাথেই তোর বিয়ে দিয়ে দেব, যে করেই হোক। ঠিক আছে ভাইয়া, এখন রাত হয়েছে, এখন আর কোনো কিছু করা লাগবে না। যাও রুমে গিয়ে ফ্রেশ হও। জামির চলে গেল তার রুমে। এদিকে আকাশ বসে আছে দরজার বাহিরে। রাত 9টা। আকাশের আব্বু আসলো। আকাশকে বাহিরে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, তুই বাইরে বসে আছিস কেন? রুমে যা। আব্বু, সারাদিন একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়েছি বলে আমাকে আর রুমে ঢুকতে দেয় না। প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি এখানে। কি, তুই 2 ঘন্টা ধরে বসে আছিস? আমাকে একবার ফোন দিলে পারতি। দাঁড়া, আজকে আমি আর তুই যুদ্ধ লাগাবো। হ্যাঁ আব্বু, যুদ্ধ লাগতেই হবে। ওরা দুইজন আমাদেরকে সবসময় এইভাবে বাহিরে রেখে অত্যাচার করে। এই অত্যাচার মানি না, মানব না, মানি না, মানব না। আকাশের আব্বু কলিং বেল দিতেই আকাশের ছোট বোন নীলুফা এসে দরজা খুলে দিল। এদিকে আকাশ তার আব্বুর পিছনে লুকিয়ে পড়ল। নীলুফা এটা দেখে একটা হাসি দিল। আব্বু, আকাশ বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। কেন আমার ছেলে বাড়ির ভেতরে ঢুকতে পারবে না? আব্বু বারণ করেছে, আম্মু বারণ করেছে, তাই ঢুকতে পারবে না। আমি বাড়ির ভিতর ঢুকবো, কেউ বাড়ি কেউ বাধা দিতে পারবে না, পারবে না। আব্বু, স্লোগান শুরু করো। বাপ ছেলে যদি আর একটু সামনে এগিয়ে আসো
তাহলে এই গরম খুন্তি লাগিয়ে দেব। আকাশ এবং তার আব্বু স্লোগান শুরু করতে লাগলো। এদিকে আকাশের আম্মু রান্নাঘর থেকে রান্না করা খুন্তিটা গরম করে এনে রাগি চোখে তাকিয়ে বলতে লাগলো। কি ব্যাপার আব্বু, তুমি সামনে এগোচ্ছ না কেন? কেন? সামনে তাকিয়ে দেখ, তোর জম দাঁড়িয়ে আছে। এক পাশ সামনে এগিয়ে গেলে আমাদের এই বাড়ি থেকে ছাড়া করবেই। আকাশ সামনে তাকিয়ে দেখে তার আম্মু দাঁড়িয়ে আছে, হাতে রান্না করার খুন্তি নিয়ে। দুজন দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ পর। আকাশের আম্মু রান্না করা শেষ করে এসে বলতে লাগলো। নীলুফা, এখন কয়টা বাজে রে? এই তো আম্মু, রাত 10টা 25 বাজে। এই যে মহারাজ, আপনার প্রতিদিন অফিস ছুটি হয় 8টার সময়। আপনি এই 2 ঘন্টা কোথায় থাকেন এটা বলেন। আর আকাশ, তোকে একটু পরে দেখতেছি। না মানে ওই আর কি, একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেই। ও আচ্ছা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দাও নাকি পাশের বাসার ভাবির সাথে রসের রসের কথা বলো? ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তো দেখি আমি। এ কথা শুনে আকাশের আব্বু চুপ করে রইল, আর কিছু বলল না। এবার আকাশের পালা, হাতে বিছানার ঝাড়ুটা নিয়ে বলতে লাগলো। এখন তুই বল, সারাদিন কোথায় কোথায় ঘুরেছিস আর কয়টা মেয়েকে প্রপোজ করেছিস? আসলে আম্মু, আজকে বড় একটা ঘটনা ঘটে গেছে। তোমাকে বললে তুমি হয়তো বিশ্বাস করবে না। ও আচ্ছা, তোর আবার সেই নাটক শুরু হয়ে গেছে। আচ্ছা বল, আজকের তোর নাটকটা শুনি, এরপর না হয় বিচার করব। আর তুমি কান ধরে উঠবোস করতে থাকো যতক্ষণ আকাশের কাহিনী না শেষ হবে। ছেলেমেয়ের সামনে তুমি আমাকে এভাবে বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম। তাড়াতাড়ি কান ধরে উঠবোস করো। আকাশ, তোর কাহিনী শুরু কর। এরপর আকাশ তার পুরো কাহিনীটা বলতে লাগলো তার আম্মুকে। বেশ বেশ কিছুক্ষণ বলার পর আকাশের আম্মু ঠাস ঠাস করে আকাশের পিঠে 2টা বাড়ি মেরে দিল ঝাড়ুটা দিয়ে, আর বলতে লাগলো। তোর আর চাপাবাজি গেল না? তাড়াতাড়ি রুমে যা, আজকে তোদের বাপ ছেলের খাবার নেই। নীলুফা, তাড়াতাড়ি খাবার টেবিলে যা, খাওয়া দাওয়া শেষ করে খাবারগুলো ফ্রিজে রেখে দে। ঠিক আছে আম্মু। এ বলে নীলফল চলে গেল খাবার টেবিলে। এদিকে আকাশ এবং তার আব্বু দুজন চলে গেল দুজনের রুমে। ফ্রেশ হয়ে বসে আছে আকাশ। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা 42 বাজে। এটা দেখে আকাশ বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর নীলুফা খাবার নিয়ে আসলো আর বলতে লাগলো। আকাশ ভাইয়া, এই নাও তোমার খাবার, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে আম্মু সে আবার বকা দিবে। আকাশ তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে খাবারগুলো খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে আকাশ ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। আকাশের আব্বু অফিসের জন্য রেডি হয়ে নিচে আসলো। টেবিলের উপর ফোনটা রেখে খাবার টেবিলে বসে আছে। এমন সময় আকাশের আব্বুর ফোনটা বেজে উঠল। নীলুফা, তুই তোর আব্বুকে খাবার দে, আমি দেখে আসি কে ফোন দিয়েছে। আমার ফোন হয়তো বাজতেছে, তোমার যেতে হবে না, তুমি বসো, আমি দেখে আসতেছি। চুপচাপ এখানে বসে থাকো। এই বলে আকাশের আম্মু চলে গেল টেবিলের সামনে। ফোনটা হাতে নিতেই দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো। হ্যালো, কে বলতেছেন? আপনি কে বলতেছেন? আপনি তো আগে ফোন দিয়েছেন। এটি কি আকাশের আব্বুর নাম্বার? হ্যাঁ, এটা আকাশের আব্বুর নাম্বার। কেন, ওনাকে কি প্রয়োজন? ওনাকে প্রয়োজন না, ওনার ছেলে আকাশকে প্রয়োজন। একটু আকাশকে ফোনটা দিবেন, তার সাথে কথা বলবো। আপনি কে, আর আকাশকে কেন চাই? আমি হচ্ছে জান্নাত। আকাশের সাথে আমার কালকে রাতে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আকাশ পালিয়ে গেছে। ও আচ্ছা, তুমি তাহলে সেই মেয়ে আমার পিচ্চি নাবালক ছেলেটাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চাইছো? আমি তোমার নামে মামলা করব। মামলা করেন আর যাই করেন না কেন, আগে আপনার ছেলের সাথে আমার বিয়ে দেন। আমি আমার ছেলেকে বিয়ে দেব না তোমার মতো ডাইনির সাথে। এই বলে আকাশের আম্মু ফোনটা কেটে দিল আর বকবক করতে করতে চলে গেল খাবার টেবিলে। আকাশের আম্মুর বকবক শুনে বলতে লাগলো। কি হয়েছে? কে ফোন দিয়েছিল? ওই তো জান্নাত নামের মেয়েটা ফোন দিয়েছিল।
আমার পিচ্চি নাবালক আলাবোলা ছেলেটাকে বিয়ে করতে চাইতেছে। আচ্ছা করে বকে দিয়েছি। ভালো করেছো। খাওয়া দাওয়া শেষ করে আকাশের আপু চলে গেল অফিসে। এদিকে জান্নাত তার ভাইয়ের কাছে আসলো আর বলতে লাগলো, ভাইয়া, আমি আকাশের আব্বুর নাম্বারে ফোন দিয়েছিলাম। ওপাশ থেকে একটা মহিলা আমাকে যা নয় তাই বলেছে, তুমি কিছু একটা করো। চল তো আমার সাথে, আজকে ওই আকাশের বাচ্চাকে দেখে নিব। চান্দিননগর এলাকায় গিয়ে জিজ্ঞেস করি, যদি ওইখানে তার কোনো খোঁজ খবর পাই। হ্যাঁ চলো তাহলে। এ বলে জামির এবং জান্নাত চলে আসলো নিচে। গাড়িতে বসে আছে এমন সময় জামিরের সকল চেলাপেলে এসে গাড়িতে উঠে পড়ল। ড্রাইভার ড্রাইভ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর জামির চলে আসলো চান্দিননগর এলাকায়। গাড়ি থেকে নেমে চাওয়ালাকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই, এই এলাকার কি আকাশ নামের কোনো ছেলে আছে? হ্যাঁ ভাই, আকাশ নামে ছেলে তো 5-6টা আছে। আপনি কোন আকাশকে খুঁজতেছেন? তার আব্বুর নাম বলেন, তাহলে আমি তাদের বাসাটা কোথায় বলে দিচ্ছি। তার আব্বুর নাম তো আমরা জানি না। ওই তো একজন আকাশ আসতেছে, দেখেন সে কিনা। জামির আকাশের দিকে তাকাতে দেখতে পেল আকাশ এদিকে আসতেছে। এদিকে আকাশ জামিরকে দেখে উল্টো দৌড়াতে লাগলো। জামিরও আকাশের পিছু পিছু দৌড়াচ্ছে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর জামির হাঁপিয়ে গেল, কিন্তু আকাশকে ধরতে পারল না। এদিকে আকাশ চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই নীলুফা এসে দরজা খুলে দিল। আকাশকে এভাবে হাঁপাতে দেখে বলতে লাগলো, কি হয়েছে ভাইয়া, এভাবে হাঁপাচ্ছ কেন তুমি? আর বলিস না, ওই জান্নাত তার ভাইকে নিয়ে এসেছে আমাদের এলাকায়, খোঁজাখুঁজি করতেছে আমাকে। এখন আমি কোথায় যাব? এক কাজ কর, তুমি তোমার এক বন্ধুর বাসায় চলে যাও। ওরা যদি আমাদের বাসায় আসে তাহলে আমি বুঝিয়ে সুঝিয়ে না হয় তাদেরকে বের করে দিব এ বাড়ি থেকে। ঠিক আছে, সাবধানে থাকিস। আমি তাহলে যাই। বলে আকাশ চলে আসলো তার বন্ধুর বাসায়। এদিকে জামির আবারও চলে আসলো সেই দোকানদারের কাছে। এসে জিজ্ঞেস করতে লাগলো, ভাই, একটু আগে আপনি যে ছেলেটাকে দেখিয়েছিলেন, ওই ছেলেটার বাসা কোনটা আপনি জানেন? একই এলাকার মানুষ আর বাসা কোনটা তা চিনব না? তা আগে আপনি বলেন তো, আকাশকে এভাবে দৌড়াচ্ছেন কেন? সে কি করেছে আপনাকে? যে যাই করুক না কেন, আপনাকে যেটা বলেছি সেটা বলেন। আকাশের বাড়ি কোনটা? এই গলি দিয়ে গেলে সামনে একটা নীল বাড়ি দেখতে পাবেন। ওই বাড়িটাই হচ্ছে আকাশেদের বাসা। তবে আশেপাশে কিন্তু আরো একই কালারের বাড়ি আছে। জামির আর কিছু না বলে চলে আসলো গাড়িতে। রাস্তা দিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর চলে আসলো ওই নীলবাড়ির সামনে। কিন্তু জামির বুঝতে পারছে না আকাশদের বাসা কোনটা। জান্নাত, এখানে তো অনেকগুলো বাড়ি একই এলাকা। জান্নাত, এখানে তো অনেকগুলোই বাড়ি একই কালারের। এখান থেকে আকাশদের বাড়ি কোনটা চিনব কি করে? চলো আগে এই বাড়িটায় যাই, গিয়ে জিজ্ঞেস করি, এরপর না হয় অন্য সব বাড়িতে যাব। ঠিক আছে, চল তাহলে। এ বলে জান্নাত, জামির এবং তার চেলাপেলা চলে গেল আকাশদের বাসার সামনে। কলিং কলিং বেল দিতেই আকাশের ছোট বোন নীলুফা এসে দরজা খুলে দিল। জান্নাত, জামির এবং তার চেলাপেলাদের হাতে পিস্তল দেখে নীলুফা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, আপনার কারা আর এখানে কি চাই? এটা কি আকাশদের বাসা? ইয়ে না মানে হ্যাঁ, না মানে ইয়ে না মানে হ্যাঁ, না মানে না, এটার মানে কি? আমি জিজ্ঞেস করছি, এটা কি আকাশদের বাসা? না, এ আকাশদের বাসা না। আর আপনি কোন আকাশে খুঁজছেন? এই এলাকায় তো অনেক আকাশ আছে। তার আব্বুর নাম জেনে এরপর না হয় খুঁজতে আসেন। আর তার আব্বুর নাম তো জানি না। আচ্ছা, এখন তাহলে আমরা যাই। এই বলে জামির জান্নাত চলে গেল। এদিকে নীলুফা দরজাটা লাগিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নীলুফাকে এভাবে দীর্ঘশ্বাস ফেলতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে নীলুফা, কি হয়েছে? এভাবে দীর্ঘশ্বাস ফেলতেছিস কেন? মনে হচ্ছে তুই কাউকে দেখে ভয় পেয়েছিস। আম্মু, আকাশ ভাই যেটা বলেছে একদম সত্যি বলেছে। ওই জান্নাত নামের মেয়েটা এসেছিল তারা ভাইয়াকে নিয়ে।
আর ভাইয়ের সাথে তো অনেক চেলাপেলা ছিল, তাই হাতে অনেক বন্দুক ছিল। আমি বলে দিয়েছি এ বাড়িটা আকাশ দেয় না। যদি আবার সঠিকটা জেনে বাসায় আসে তাহলে কি হবে বুঝতে পারছো? কি আর হবে, তখন না হয় আকাশকে তাদের হাতে তুলে দেব। ছেলে তো বড় হয়ে গেছে, এখন না হয় বিয়ে দিয়ে দেওয়া জরুরি। কাল রাতে না তুমি বললে আকাশ ভাইয়া পিচ্ছি না, না বলো শিশু না, এখন তুমি বলছো আকাশ ভাইয়া বড় হয়ে গেছে? আরে ওইটা তো কথার কথা বলেছিলাম। নীলুফা আর কিছু বলল না। এদিকে জান্নাত জামিল চলে আসলো অন্য বাসায়। কলিং বেল দিতেই মহিলা এসে দরজা খুলে দিল এবং বেশ কয়েকটা বাড়ি এভাবে ঘোরাঘুরি করার পর আকাশের আব্বুর সাথে দেখা হয়ে গেল তাদের। কি ব্যাপার ভাই, এভাবে নকল বন্দুক নিয়ে কয়েকজন লোক নিয়ে ঘোরাঘুরি করতেছেন কেন? এই ফাঁকা একটা গুলি ছুঁড়ে মারতো উনার দিকে, উনাকে বুঝিয়ে দে এটা আসল নাকি নকল। জামিরের কথা শুনে একজন লোক আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়ল। এটা দেখে আকাশের আব্বু ভয় পেয়ে বলতে লাগলো, ভাই, আপনারা কাকে খোঁজাখুঁজি করতেছেন এভাবে? আমার আকাশ নামের একটা ছেলেকে খুঁজতেছি। সে কালকে আমার বোনকে বিয়ে না করে পালিয়ে এসেছে। তাকে যদি একবার হাতের কাছে পাই তাহলে এই পিস্তলের সকল ভুলে তার বুকে মারবো। ভাইয়া তুমি প্লিজ এসব বলো না, আমি আকাশকে ছাড়া থাকতে পারবো না। আরে পাগলি বোন আমার, এটা তো কথার কথা বললাম আমি। ভাই, আপনি কি আকাশ নামের কাউকে চেনেন? আকাশের আব্বু বুঝে ফেলল তারা তার ছেলেকে খোঁজাখুঁজি করতেছে। আকাশের আব্বু তাদের দিকে তাকিয়ে হাসি মাখা মুখ নিয়ে বলতে লাগলো, না ভাই, আমি আকাশ নামের কাউকে চিনি না, আর চিনলেও তাদের ভাষা চিনি না। ওহ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আকাশের আব্বু চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশের আম্মুকে দেখে আকাশের আব্বু বলতে লাগলো, তোমার ছেলে কোথায়? তোমার ছেলেকে তো ওই মাফিয়ার লোকেরা খোঁজাখুঁজি করতেছে। আকাশ তার বন্ধুদের বাসায় আছে, আমাদের বাসায় এসেছিল। নীলুফা উল্টোপাল্টা বুঝিয়ে তাদের তাড়িয়ে দিয়েছে। ভালো কাজ করেছে। আবার যদি আসে তাহলে তাদেরকে কি করব? পরেরটা পরে বোঝা যাবে, তাদেরকে কি করব কি না করব। তুমি ফ্রেশ হয়ে আসো। আকাশের আব্বু চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। এটা দেখে জামির জান্নাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জান্নাত বোন আমার, আজকে তো রাত হয়ে গেছে। আকাশের দেখা যেহেতু এই এলাকায় পেয়েছি, তাহলে আবার কালকে হয় আসবো, কি বলিস তুই? ঠিক আছে ভাইয়া, চলো তাহলে এখন বাসায় চলে যাই। এই বলে জান্নাত জামির এবং তার লোকেরা চলে গেল। এদিকে আকাশ বসে আছে সাব্বিরের রুমে। সাব্বিরের সকল বন্ধুরা হাসাহাসি করতেছে আর বলতেছে, যাক, এবার তাহলে আমাদের আকাশ সাহেব মাইন্ড কাছিপায় পড়েছে। এই সবাই রেডি থাকিস, আশা করতেছি খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে আকাশের। তা তো হবেই, দোয়া করি বন্ধু তুই তাড়াতাড়ি বিয়ে করে ৮ বা ১০ বাচ্চা নিয়ে নে, যাতে পরে আমাদের সাথে ফুটবল খেলতে পারে। ঠিক বলছিস ফয়সাল, বেশি নিতে হবে না, আকাশ সর্বোচ্চ 7টা বাচ্চা নিলেই হবে। আর আমরা 4 জন তো আছি, মোট 11 জন হয়ে গেছে, তো একটা ফুটবল টিম হয়ে গেল। শালা, আমি আছি মাইনকার চিপায় আর তোরা আমাকে নিয়ে মজা করতেছিস? কর কর, আর কতদিন মজা করবি? করতে থাক। আকাশ সবার সাথে কথা বলতেছে। রাত প্রায় 10টা। এমন সময় আকাশের ফোন বেজে উঠল। পকেট থেকে বাটন ফোনটা বের করতে দেখতে পেল তার ছোট বোন নীলুফা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলুফা বলতে লাগলো, আকাশ ভাইয়া এখন বাসায় চলে এসো, ওরা হয়তো চলে গেছে। আর বাসায় আসার সময় না খুব সাবধানে আসবে। ঠিক আছে, তুই ফোন রাখ, এখন আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে আকাশ ফোনটা কেটে দিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়ল তার বাসার উদ্দেশ্যে। 3 মোড়ের রাস্তায় আসতেই চাওলা মামা আকাশকে ডেকে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার আকাশ, তোমাকে ওই গুন্ডাগুলো খুঁজতেছিল কেন? আজকে তো ওরা চলে গেছে, কালকে আবার আসবে বলেছে। তুমি কি এমন কি করেছো ওদের? আর বইলেন না চাচা,
শুনেন কি হয়েছে তাহলে। আকাশ পুরো ঘটনা খুলে বলল। সব কিছু শোনার পর দোকানদার ভেবাচাকা খেয়ে গেল। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের বোন নীলুফা এসে দরজা খুলে দিল। আকাশ তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে চলে গেল। আম্মু আব্বু, ওই মাফিয়ার লোকেরা আসে নাই তো আমাদের বাসায়? আমাদের বাসায় তো আসে নাই, কিন্তু রাস্তায় আমাকে ধরেছিল। কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে আমি চলে এসেছি। এখন কথা হচ্ছে, ওরা যদি কালকে আবার আমাদের বাসায় আসে তখন কি করব? তখন কি করবে? মানে যা করে আমি করবো, ভাইয়াকে তাদের হাতে তুলে দেবো। কি বললাম, যেহেতু ভাইয়ার বয়স হয়ে গেছে, সো বিয়ে তো দিতেই হবে। একদিন তো একদিন বিয়ে তো দিয়েই দিতে হবে। আমাকে তোরা বলির পাঠা বানাতে চাস তাই না? আমি এই বিয়ে করব না, এই বিয়ে মানি না। তুমি না মানলে কি হবে? ওই যে তোর হবু, কি যেন নাম, ও হ্যাঁ মনে পড়েছে, জান্নাত। তার ভাই তো অনেক খুন করে, তোর মন্টু নিয়ে মার্বেল খেলবে। তুই তো ভালো করেই জানিস তার ভাই যে কত বড় ডেঞ্জারাস। আল্লাহ গো, আমার মনে হয় ওরা মেরেই ফেলবে। আমাকে উঠিয়ে নাও, আমি আর এসব ঝামেলায় জড়াতে চাই না। ভুল যখন করে ফেলেছিস, যা ফ্রেশ হয়ে আয়, কালকেরটা কালকে দেখা যাবে। আকাশ আর কিছু না বলে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। সোফায় বসে টিভি দেখছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আকাশ আকাশ ভয়ে এক লাফ দিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ল আর বলতে লাগলো। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও। নীলুফা, আমি যে বাসায় আছি, প্লিজ বোন আমার, বলিস না কাউকে। তোর দুইটা পায়ে পড়ি। কি? ঠিক আছে ভাইয়া, বলবো না। এই বলে নীলুফা চলে গেল দরজা খুলতেই দেখতে পেল পাশের বাসার সাদিয়া কাকি দাঁড়িয়ে আছে। নীলুফাকে দেখে বলতে লাগলো। নীলুফা, এই নাও মিষ্টি খাও, আমার বড় মেয়ের ছেলে হয়েছে। এই বলে নীলুফার মুখে একটা মিষ্টি তুলে দিল। বাড়ির ভিতরে এসে সবার প্রথমে আকাশের আব্বুর সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো। ও আচ্ছা, তাই নাকি? খুশির খবর তো। দেন দেন, তাড়াতাড়ি মিষ্টি দেন। এ বলে মহিলাটা আকাশের আব্বুর মুখে মিষ্টি ঢুকিয়ে দিল। এদিকে আকাশের আম্মু রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। যে মহিলাটা আকাশের আম্মুকে মিষ্টি খাওয়াতে যাবে, এমন অবস্থা দেখে মিষ্টির কার্টুন টেবিলের উপর রেখে বলতে লাগলো। মিষ্টি খেয়ে নিন ভাবি, এখন তাহলে আমি যাই, আমার অনেক কাজ আছে। এই বলে মহিলাটা চলে গেল। এদিকে আকাশের আম্মু চলে আসলো আকাশের আব্বুর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। খুব মিষ্টি খাওয়া হচ্ছে তাই না? দাঁড়াও, মিষ্টি খাওয়াচ্ছি তোমাকে। এ বলে মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে আকাশের আব্বুর মুখে ছুঁড়ে মারল। আকাশের আব্বুর পুরো শরীর মিষ্টির রস দিয়ে ভরে গেল। এটা দেখে আকাশ এবং নীলুফা মিটিমিটি করে হাসতেছে। আকাশের আম্মু আকাশের দিকে এবং নীলুফার দিকে তাকাতেই দুজন তাড়াতাড়ি করে তাদের রুমে চলে গেল। এদিকে আকাশের আব্বু এখনো সোফায় বসে আছে। আকাশের আম্মু একটা একটা করে সবগুলো মিষ্টি আকাশের আব্বুর মুখে ঢুকিয়ে দিতেছে আর বলতেছে। নাও খাও এবার, ভাবির হাতের মিষ্টি অনেক মজা তাই না? এবার খাও, দেখি কত খেতে পারো। এই বলে আকাশের আম্মু সবগুলো মিষ্টি খাইয়ে দিল আকাশের আব্বুকে। এদিকে আকাশের আব্বু সবগুলো মিষ্টি খেয়ে বসে আছে আর ভাবতেছে। এবার এর মতো আমার শিক্ষা হয়ে গেছে, আর কোনোদিন ভাবির হাতে মিষ্টি খাবো না। এই বলে আকাশের আব্বু চলে গেল রুমে। এদিকে জান্নাত খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়।